এলে সরকারি প্রতিষ্ঠানে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিযোগিতামূলক, 1 মিনিট আপনি পরে বলবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এমনকি শিক্ষার্থীর জন্য এককালীন 15,000 টাকার আর্থিক সহায়তা, পাশাপাশি আবেদন ফি। আরো বলি, 10 লক্ষ টাকার জীবন বীমা, 5 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা, তাদের সন্তানদের জন্য বৃত্তি এবং 6 মাসের বেতনভুক্ত মাতৃত্বকালীন ছুটি, গর্ভবতী মহিলাদের জন্য সহায়তা। মুখ্যমন্ত্রী মাতৃত্ব সুরক্ষা যোজনার আওতায় প্রতি গর্ভবতী মহিলার জন্য 21,000 টাকা প্রতিশ্রুতি পূরণ হবে কিনা সেটা আপনারা রেজাল্টের দিকে যাচ্ছেন। আমি আশুতোষের কাছে আসবো। বিষয় হচ্ছে ইশতেহার, উনি বললেন না ইশতেহার কি আছে। দিদি এক সেকেন্ড, ব্যাপার হচ্ছে ফাল্গুনি দি বিজেপির পঞ্জিকা পড়লেন, কিন্তু এই পঞ্জিকাটা লেখাই থাকে, কাজে কিছু দেখা, যা বলছেন কাজে কেউ দেখতে পাচ্ছেন। ব্যাপার হচ্ছে যিনি দিল্লিকে শেষ করেছেন ভাই, তাকে তো হারতে হবে। আলকা লাম্বা ঠিকই বলেছেন, স্টেটমেন্টটা দেখবেন, খুব কারেক্ট স্টেটমেন্ট। এবং আমরা মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওই দিনটা মনে পড়ছে 2013, খুব সুন্দরভাবে মনে পড়ছে সকালটা। এই বিজেপি নেতৃত্বে আন্না আন্দোলন তৈরি হয়েছিল, কংগ্রেস নাকি প্রচুর করাপশন করেছে, সেই নিয়ে ভাঙতে হবে। এবং এই বিজেপির ফান্ডিংয়ে 4টে পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছিল ভারতবর্ষে, আমরা খুব ভালো করে জানি, নাম বলছি না, এগুলো সব হচ্ছে ডিস্ট্রিবিউটার, কেউ এজেন্সি, সব আছে এখানে। এবং ব্যাপার হচ্ছে 10টা সিটে দেখা যাচ্ছে দিল্লিতে 1000-এর ভোটের কম মার্জিনে বিজেপি এগিয়ে আছে। আর 23টা সিটে 2000 ভোটে এগিয়ে আছে বিজেপি। লড়াইটা কিন্তু চলছে, আমরা বলছি না একেবারেই শেষ হয়ে গেছে। দেখুন, বারবার আমরা একটাই কথা বলছি যে সাউথ দিল্লির সিটগুলো যদি দেখেন, গ্রেটার কৈলাস, আর কে পুরম, কস্তুরবা নগরে, এখানে কিন্তু কংগ্রেসের ডেফিসিট হয়েছিল আগের ইলেকশনে, আমরা ভোট এখানে বাড়িয়েছি। তো একটা জিনিস বুঝতে হবে যে কলতলার ঝগড়া কিন্তু নির্বাচন নয়। নির্বাচন লড়তে গেলে যে সিরিয়াসনেস এবং যে একাগ্রতা দরকার লাগে, সেটা এই আঞ্চলিক দল যারা বসে আছেন, এবং এই যে স্কুল বদলান, মাঝে মধ্যে স্কুল পরিবর্তন করে করে কলেজে ওঠার চেষ্টা করেন, স্কুল পরিবর্তন না করে ভালো রেজাল্ট করার চেষ্টা করেন। এবং হ্যাঁ আমরা জানি তো, হ্যাঁ যমুনাতে যে স্কুলগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, এত পরিবর্তন হয়েছে ভাবা যাচ্ছে না। আপনি গিয়ে দেখে আসবেন, না আমরা তো কিছু দেখিনি, আপনারা দেখেছেন বলেই অবস্থা হচ্ছে। এত সুইমিং পুল বানিয়েছেন, আপনারা সুইমিং পুলে চলে গেছেন এখন। কোন ভারতবর্ষের স্কুলে? আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক কিছু করেছেন, এবার শুনুন, স্কুলে এসি দিয়ে সাধারণ মানুষের ভোট পাওয়া যায় কিনা আমি জানি না। আপনারা রেজাল্ট দেখতে পাবেন না। এখন একটা স্লোগান এখন নতুন উঠেছে, জানেন কি? নতুন একটা স্লোগান এসছে বাজারে, ওই বলছিল না বিজলি হাব যমুনা সাপ, ঠিক আছে? তো এখন ব্যাপার যেটা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা খুব পরিষ্কার বক্তব্য, যেটা কংগ্রেসকে নিয়ে বারবার আলোচনা করছে, আমরা বলছি 2013 দিনটা মনে করে দেখুন, কি অন্যায়টা আপনারা নিজেরা করেছিলেন। তো অন্যায় করে যারা উঠছে এইভাবে এবং কংগ্রেসকে ধ্বংস করে, যে কংগ্রেস তৈরি করেছে এই ধ্বংস, আরে ভাই 200 ইউনিট হয়ে কি হবে? বলছেন না আমরা 400 ইউনিট দেব, বারবার দাবি করে যে ডাবল ইঞ্জিন সরকার, সেই ডাবল ইঞ্জিন সরকার এলে পরে রাজ্যের উন্নতি হয়। দিল্লিতে বোধহয় এখনো পর্যন্ত যা ট্রেন্ড, ডাবল ইঞ্জিন সরকার আসতে চলেছে, 45টা আসনে এগিয়ে গেল, 12টা বাজতে চলেছে। বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস অ্যাড করি, যেটা আপকে বুঝতে হবে, সেটা না বুঝলেই পুরো তর্কটা ক্রমাগত চলতে থাকবে। 2019-এ লোকসভা নির্বাচনের সময় যখন রাহুল গান্ধী সিদ্ধান্ত নেন যে তিনি মানে দিল্লির 7টা সিটেই ভালো করে লড়বেন, তখন অরবিন্দ কেজরিওয়াল নিজে বিবৃতি দিয়ে স্বীকার করেছিলেন যে আমার যে ভোট ব্যাংক সেটা কংগ্রেসের দিকে শিফট হয়ে যাচ্ছে। এবং 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা গেছিল আক্ষরিক অর্থে বিজেপির পরে কংগ্রেস দ্বিতীয় স্থানে চলে গেছে, আপ তৃতীয় স্থানে চলে গেছে। তো আপনি যদি একটা দলের ভোট ব্যাংকের উপর দাঁড়িয়ে থাকেন, আপনাকে তো সেই দলের সঙ্গে নেগোশিয়েট করতে হবে। আমি দিল্লির মানুষের নাদটা বুঝতে হবে। 2020 নির্বাচনে রাহুল গান্ধী আপনাদের ওয়াকওভার দিয়েছিল। রাহুল গান্ধী এই দিল্লির মানুষের নাবটা বুঝতে হবে, আপনি বলছেন, কিন্তু আমার মনে হয় দিল্লির মানুষের নাবটা বুঝতে হবে এইভাবে যে আমি যদি সেই সাধারণ মানুষের সঙ্গে ঠিকঠাক না করি কিছু কাজকর্ম, তাহলে সেটা কোথায় চলে যেতে পারে। কার জন্য আমি ক্ষমতায় এসেছিলাম, কার ভোট লসে আমি ক্ষমতায় এসেছিলাম, কারোর ভোটের লসে নয়, আমরা কাজের রাজনীতিতে সরকার। এবার কাজের রাজনীতি যদি দেখি, আপনি যদি আপের স্কুইজিং ন্যাশনাল প্রেজেন্স দেখেন, 2014 লোকসভা নির্বাচনে আপ গোটা দেশে 400 আসনে প্রার্থী দিয়েছিল, মহারাষ্ট্র থেকে গোয়া সব জায়গায় গেছিল, বিটারলি লস্ট।
তখন ন্যাশনাল পার্টি ছিল না। আরে তো ভাই ন্যাশনাল পার্টি আপনারা দেখুন ন্যাশনাল 2013 তে পার্টি ফর্ম করছে, 2014 তে আমি ইলেকশন একটু লড়ছে। ফাল্গুনিদির কাছে কিছু বলতে চাইছেন, ফাল্গুনিদি হাত তুলেছিলেন, আমি আসবো, তারপরে সুমনদার কাছে আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। ফাল্গুনিদি, না, আমি বলতে চাইছি যে দেখুন, এই যে মহিলাদের ভরসা ভারতীয় জনতা পার্টির ওপর, 33% মহিলাদের যে আরক্ষণ, 3 তালাকের ক্ষেত্রে যে দৃষ্টান্তকারী যে সিদ্ধান্ত এবং মহিলাদের বিভিন্ন প্রকল্প, এটা শুধু দিল্লি কেন, সারা ভারতবর্ষের মহিলাদের কাছে একটা ইতিবাচক পদক্ষেপ। এবং আমি একটা জিনিস বলি যে আজকে বলছেন যে দিল্লিতে আপ নয়, তার আগে মানুষ কিন্তু কংগ্রেসকে এই দিল্লির থেকে ক্ষমতাচ্যুত করেছে, তাদের উপর ভরসা রাখতে পারেনি, তারপরে আপ এসেছে। এবং আমরা দেখতে পেয়েছি প্রতিটি ক্ষেত্রে এই কংগ্রেস বারবার এই ইন্ডি জোটে এদেরকেই কখনো বা সঙ্গে কুস্তি করেছে, কখনো বা দোস্তি করেছে। এই যে ক্ষেত্র দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে কংগ্রেস দীর্ঘদিন এই ভারতবর্ষে ক্ষমতায় থাকার পরে তার যে দ্বিচারিতা, মানুষ কিন্তু বুঝতে পেরেছে। আপের থেকে ভোট কেটে নিল কংগ্রেস সেই দ্বিচারিতার পরে। সরকার ছিল, অটল বিহারী বাজপেয়ীকে দ্বিচারিতা করেছে বলতে চাইছেন, জানি না কি বলছেন। আমি সুমনদার কাছে আসবো। আজকে যদি দেখা যায় যে 3টে আসনের কথা, সৌরভ ভারদ্বাজ, আতিশি, কৈলাসে, আতিশি কালকাজিতে, নয়াদিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল। আমি আমার প্রশ্ন, কেজরিওয়াল যদি হেরে যান, এই অবস্থায় রেজাল্ট থাকে 25-45, তাহলে কি আম আদমি পার্টি থাকবে? দেখুন, আম আদমি পার্টি চ্যালেঞ্জের মুখে। কেন চ্যালেঞ্জের মুখে? আম আদমি পার্টি এবং যারা তেলেঙ্গানায় ক্ষমতা ছিল, যাদেরকে কংগ্রেস উড়িয়ে দিল, সেই টিআরএস বেসিক্যালি তৈরি হয়েছে ক্ষমতার আশপাশে, ক্ষমতার বাইরে রাজনীতি করা। যেটা আপনি লালুর সম্পর্কে, মানে বিরোধী যেটা লালুর সম্পর্কে বলতে পারেন, ডিএমকে স্ট্যালিনের সম্পর্কে বলতে পারেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলতে পারেন, যারা যখন সরকারের ছিল না তখনও যাদের কাছে 40%-এর কাছাকাছি ভোট আছে, সেটা কিন্তু আপ নয়। নামগন্ধ শোনা যায় না, কিন্তু মানে রোজ আমি শুনি, আমার একটা আগ্রহের কারণ আছে বলে দেখি যে রোজ দীপা দাস মুন্সি টিআরএস থেকে ভেঙে কংগ্রেসের লোক জয়েন করে যাচ্ছে। যে কেশবরাও কংগ্রেস থেকে টিআরএস গেছিলেন, তিনি স্বকন্যা আবার কংগ্রেসে ফেরত এসে গেছে। তো আপের পক্ষে সত্যি সত্যি দল ধরে রাখা মুশকিল, বিশেষ করে পাঞ্জাবে। কারণ পাঞ্জাবে অলরেডি কংগ্রেস লোকসভায় 8টা আসন পেয়ে বসে আছে, কংগ্রেসের কাছে বেটার ভোট ব্যাংক আছে। এবার যে আপের যে এন্টার ভোট ব্যাংকটা, সেটা কংগ্রেসের দিকে র্যালি করে যাওয়ার একটা চান্স আছে। এবং আমার ধারণা, মানে অবশ্যই যে কোনো দলের নিজস্ব স্ট্র্যাটেজি থাকবে, রাহুল গান্ধী ওই স্ট্র্যাটেজিটা নিয়ে এগোচ্ছেন যে আমি যে দলগুলো আমার সাথে নেগোশিয়েট করবে না, দেখুন উনি কিন্তু স্ট্যালিনকে ডিস্টার্ব করতে যাচ্ছেন, বা ধরুন এনসিপির সাথেও খুব ডিস্টারবেন্স নেই, কিন্তু যে আমাকে ডিস্টার্ব করবে আমি তার সাথে কনফ্রন্টেশনে গিয়ে দেখবো যে তার আমাকে বেশি দরকার না আমার তাকে বেশি দরকার। বেশ, দেখা যাক। 25-45 ম্যাজিক ফিগার থেকে অনেকটাই এগিয়ে গেল বিজেপি, প্রায় 12টা বাজতে চলেছে, আর ম্যাজিক ফিগার থেকে অনেকটা পিছিয়ে গেল 9টা আসন, 11টা আসন পিছিয়ে, 11টা আসন পিছিয়ে আম আদমি পার্টি, অর্থাৎ 25 আর 45। এই দিল্লির ট্রেন্ড, দিল্লির খবর, সব থেকে আপডেট নিউজ 18 বাংলায় আমরাই নিয়ে আসবো। আর হাড্ডাহাড্ডি এখন আর সেই জায়গায় এখন নেই, কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে ব্যবধান, 500, 600, 700, 1000 এই রকম ব্যবধান। যেখানে হাজারে ভোটে আপ জিতেছিল, সেখানে কংগ্রেস ভোট পাচ্ছে প্রচুর, আর বিজেপির সঙ্গে ব্যবধান অনেকটাই কমছে আপের।